তুরস্কের রিসেপ তাইয়ার এরদোগান একটা বেশ চমকপ্রদ একটা বিবৃতি দিয়েছিলেন। সেটি হচ্ছে যে ভারত কাশ্মীর সমস্যার সমাধান না করলে ভারতকে এর জন্য খেসারত দিতে হবে। পেহেলগামে ঘটনাটা ঘটল, 7 জন ঘটনাটি ঘটিয়েছিল। 7 জনের ভেতরে 4 জনের পরিচয় পাওয়া যায় সরাসরি পাকিস্তান থেকে আগত, বাকি 3 জন স্থানীয় কাশ্মীরি। কাগজে কলমে বলা হলেও যে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ বেসিক্যালি কিন্তু এরা ক্ষমতায় না, ক্ষমতায় এসছে ইসলামী মৌলবাদী শক্তি। হাসিনা বিরোধিতা করতে করতে হঠাৎ করে বলল যে দিল্লি না ঢাকা, এবং ভারতের বিরুদ্ধে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া শুরু করলেন ডক্টর ইউনূস বাংলাদেশে পৌঁছানোর আগেই। আপনি এই জঙ্গি হামলার সঙ্গে বাংলাদেশের কোন ধরনের ঝুঁকি খুঁজে পান কিনা, বাংলাদেশ কি ঝুঁকির মধ্যে কিনা, নাকি আসলে সবই অপপ্রচার, গাল গল্প, সরকারকে বেকায়দায়, এই যে 5 আগস্টের যে পরে যে সরকার আসলো সেই সরকারকে বেকায়দায় ফেলার জন্য মানুষ এইসব অপপ্রচার চালাচ্ছে, না সত্যি সত্যি বাংলাদেশ ঝুঁকিতে? কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ বিপুল। প্রথমত হামলাটি খুব ন্যাক্কারজনক। ন্যাক্কারজনক এই জন্য যে এক হচ্ছে বেসামরিক নাগরিকের উপরে হামলা, 2 হচ্ছে বেছে বেছে ধর্ম চিহ্নিত করে হামলা। এটি একটি হামলার নতুন মাত্রা। তো এই হামলাটি কেন ঘটলো, এই সময় কেন ঘটলো? তো এর জন্য আপনি যদি ইতিহাসে হাত ধরে একটু পেছনে যান, দেখবেন যে এর আগে ভারতে যে কয়েকটি হামলা হয়েছে সেই সময়ও কোনো না কোনো বিদেশি ভারত সফর করছিলেন। অর্থাৎ এই টাইমটাকে ধরে নেওয়া হয়, যেমন এডি ভান্স বর্তমানে ভারত সফর করছিলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তো এইটাকে এর আগে এই হামলাটার কিছুদিন আগে তুরস্কের রিসেপ তাইয়ার এরদোগান একটা বেশ চমকপ্রদ একটা বিবৃতি দিয়েছিলেন। সেটি হচ্ছে যে ভারত কাশ্মীর সমস্যার সমাধান না করলে ভারতকে এর জন্য খেসারত দিতে হবে। অর্থাৎ তিনি হামলার 1-2 সপ্তাহ আগেই এক ধরনের সতর্কবার্তা দিচ্ছিলেন। হ্যাঁ, সতর্ক না, এটা হচ্ছে উনি জানতেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে। এবং যেদিন হামলা হলো তার 3 দিন আর 4 দিন আগে 16 তারিখে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির পাকিস্তানি যে প্রবাসী পাকিস্তানিদের একটা সমাবেশে, এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। সেখানে তার প্রধান আলোচ্য ছিল জিন্নার যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ, সেই দ্বিজাতি তত্ত্বের ব্যাখ্যা দিচ্ছিলেন তিনি। ব্যাখ্যাটি হচ্ছে এরকম যে আমাদের ফোরফাদার, আমাদের পূর্বপুরুষরা সম্পূর্ণভাবে ভারতের থেকে আলাদা, আমরা ভারতের থেকে আলাদা। কোন ভারত? হিন্দুদের থেকে আলাদা। ভারতে 140 কোটি মানুষের ভিতরে 20 কোটি মানুষ হচ্ছে মুসলমান, আরো 10 কোটি মানুষ হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, এরকম 120 কোটি মানুষ হিন্দু। তো যখন বলা হয় যে হিন্দুদের সাথে আমাদের পয়েন্ট উল্লেখ করে করে যে আমাদের আচার আচরণ, শিক্ষা, কালচার, দৃষ্টিভঙ্গি, ব্যবহার, মূল্যবোধ সবকিছু হিন্দুদের থেকে আলাদা। যদি এই জায়গাটায় আপনি আরো 100-150 বছর আগে পিছিয়ে যান, তাহলে মওদুদির একটা বক্তব্য এখানে প্রণিধানযোগ্য উদাহরণ হিসেবে দেওয়া যায়। আমরা বলি যে সবাই যে জিন্নাহ হচ্ছে পাকিস্তানের ফাদার অফ নেশন, আসলে কিন্তু পাকিস্তানের গ্র্যান্ড ফাদার অফ নেশন হচ্ছে মওদুদি। জিন্নাহ পাকিস্তান ভাগ চেয়েছিলেন, কিন্তু মওদুদি কিন্তু ভারত ভাগ চাননি। মওদুদি ভারত ভাগ না চাওয়ার মূলে ছিল যে ভারত ভাগ হলে মুসলিম কমিউনিটি ভাগ হয়ে দুর্বল হয়ে যাবে। অর্থাৎ পূর্ব পাকিস্তানে এক অংশ, পশ্চিম পাকিস্তানে এক অংশ এবং ভারতে এক অংশ, এই 3 অংশে বিভক্ত হয়ে যাবে মুসলিম কমিউনিটি।
যেটা মুসলমানদের জন্য ক্ষতিকর বা মুসলমানদেরকে দুর্বল করে দেবে। এই জন্য মওদুদি কিন্তু ভারত ভাগ চাননি। তো মওদুদির একটা বক্তব্য ছিল যে মুসলমানদেরকে এমন একটা জায়গায় বাড়ি বানাতে হবে যেখানে বাড়ি বানালে হিন্দুদের বাড়িতে চুলা জ্বললে সেই চুলার ধোঁয়া যেন মুসলমানদের চোখে না পড়ে, এতটা দূরত্বে বাড়ি বানাতে হবে। অর্থাৎ সেই 100 বছর 150 বছর 70 বছর আগেও যে ঘৃণার বীজ পাকিস্তান সৃষ্টির পেছনে বপন হয়েছিল, সেইটি জেনারেল আসিম মুনিরের কণ্ঠ দিয়ে এই 16 তারিখে বের হয়ে আসলো। ফর নাথিং, এটা উনি ওনাদের বিদেশে বসবাসকারী পাকিস্তানিদের সামনে ভাষণ দিচ্ছেন, এবং যারা বিদেশে বসবাস করে তারা যে এই ইতিহাসটা জানেন না এমন তো না। উনি ইচ্ছা করেই এই বিষয়গুলোকে তুলেছেন যে হিন্দুদের সাথে আমাদের পার্থক্যটা কোন জায়গায়, এবং পাকিস্তানকে প্রয়োজন বোধে হাজার হাজার বছর ধরে হিন্দুদের সাথে লড়াই করতে হবে। এটা ভুক্তর বক্তব্য ছিল যে প্রয়োজন হলে আমরা 10,000 বছর ধরে যুদ্ধ করব ইন্ডিয়ার সাথে, হিন্দুস্তানের সাথে। তো আসিম মুনিরের এই বক্তব্যের ঠিক 4-5 দিনের মাথায় 7 জন ঘটনাটি ঘটিয়েছিল। 7 জনের ভেতরে 4 জনের পরিচয় পাওয়া যায় সরাসরি পাকিস্তান থেকে আগত, বাকি 3 জন স্থানীয় কাশ্মীরি মুসলমান। এখন একদিন পরে এসে 2 দিন পরে এসে এটা প্রমাণিত যে এই নির্দেশটি সরাসরি পাকিস্তানের সেনাবাহিনীর কাছ থেকে এসেছিল বা আইএসআই এর কাছ থেকে এসেছিল। প্রশ্ন হলো যে এই মুহূর্তে কেন? এর উত্তর হচ্ছে যে এই বিষয়টিকে বিশ্ব পরিসরে ব্যাপকভাবে যেন নাড়া দিতে পারে বিশ্ব পরিসরে, ঠিক সেই জন্য যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারত সফর করছে ঠিক সেই সময় ঘটনাটা ঘটালে মার্কিন প্রশাসনের কাছে সবচেয়ে আগে মেসেজটা পৌঁছাবে, তারপরে পৌঁছাবে হচ্ছে সমস্ত বিশ্বে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট সফর করা অবস্থায় বিষয়টা এই জায়গাটায় কোট অ্যান্ড কোট। তো সেখানটাতে এই হামলার পেছনে আরো অনেক কারণ আছে, সেগুলো হচ্ছে সুদূর প্রসারী কারণ। তাৎক্ষণিক কারণ যেটা, সেটা হলো যে বাংলাদেশ গত বছর 5 আগস্টে পট পরিবর্তনের পরে যারা ক্ষমতায় এসছে, কাগজে কলমে বলা হলেও যে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ বেসিক্যালি কিন্তু এরা ক্ষমতায় না, ক্ষমতায় এসছে ইসলামী মৌলবাদী শক্তি, জামাত নিয়ন্ত্রিত রেডিক্যাল ইসলামিস্টরা ক্ষমতায় এসছে, এবং ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম এদেরকে স্বাগত জানিয়েছে কিন্তু পাকিস্তান। এবং পাকিস্তান ঘোষণা করেছিল ওই আগস্ট মাসেই যে আমরা আমাদের 53 বছর আগে হারানো ভাইকে ফিরে পেয়েছি। তাহলে মানে 5ই আগস্টের ঘটনাটা পরিপূর্ণভাবে পাকিস্তানের যে প্ল্যান, সেই প্ল্যানের একটা অংশ, যে প্ল্যানটি তারা 53 বছর ধরে করে আসছিল। বিশেষ করে 2009 সালের পর থেকে কয়েকবার চেষ্টা করেছিল, সেই প্ল্যানেরই একটা অংশ হচ্ছে 5 আগস্ট। তাহলে এখন পাকিস্তানের প্ল্যানটা ছিল হচ্ছে যে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ সরকার উৎখাত হয়ে গেছে, সেকুলার ধর্মী সরকার উৎখাত হয়ে গেছে, এখন আমাদের মন পছন্দ সরকার যেটা, সেরকম সরকার বসে আছে। সুতরাং আমরা যদি এখানে ভারত বিরোধী একটা ভূমিকা এখানে স্টার্ট করি, ভারতের বিরুদ্ধে যদি আমরা অল ওভার সার্জিক্যাল স্ট্রাইক বলছি না, মানে অল ওভার সাংস্কৃতিক, অর্থনৈতিক বা হেট স্পিচ দিয়ে একটা যুদ্ধ শুরু করি, সেই যুদ্ধে বাংলাদেশ আমাদের অন্যতম সহযোগী হবে। এবং খুব প্ল্যান ওয়াইজ বাংলাদেশ হয়েছেও, কোনো কারণ ছাড়াই বাংলাদেশের এই ঘটনাটি, আগস্টের ঘটনাটির পরপর বাংলাদেশের নর্মালি একটা ভারত বিরোধী চিন্তা ভাবনা মানুষের ভিতরে থাকে, এটা একটা কমন একটা ব্যাপার, কিছু মানুষের ভিতরে আছে, প্রচুর মানুষের ভিতরে আছে। সেইটা কি হঠাৎ করে দেখলেন যে আগস্ট মাসের 5 তারিখ থেকে সেইটা মানে 4 গুণ 5 গুণ বেড়ে গেল, বহু গুণে বেড়ে গেল। হাসিনা বিরোধিতা করতে করতে হঠাৎ করে বলল যে দিল্লি না ঢাকা।
এবং ভারতের বিরুদ্ধে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া শুরু করলেন ডক্টর ইউনূস বাংলাদেশে পৌঁছানোর আগেই, ফ্রান্সে বসেই। তো এর থেকে একটা জিনিস বোঝা যায় যে পাকিস্তান এবং বাংলাদেশ উভয়ই ভারতকে একটা কমন এনিমি বানিয়ে এক ধরনের ছায়াযুদ্ধ কিন্তু আগস্ট মাসেই শুরু করেছে। একেবারে আজকে যদি আমরা 23 তারিখের এই ঘটনাটিকে দেখি, 23 তারিখের ঘটনাটি হচ্ছে সেই ছায়াযুদ্ধের একটা আউটকাম। একেবারে যে আউটকামটা দিয়ে ভারতকে একটা মেসেজ দেওয়া হলো যে আমরা এখন আর একা নই, আমরা দুই দিক থেকে তোমাকে আক্রমণ করতে পারি এবং beware from us।